বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, পরিণীতি ও সুশাসন, প্রথম পত্র, লেকচার নাম্বার হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে পরিণীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা করব এবং প্রথম পত্রের আজকের ক্লাস হচ্ছে 2 অর্থাৎ লেকচার নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীরা, পরিণীতি এবং সুশাসন প্রথম পত্রে আজ তোমাদের সাথে আমি যে অধ্যায় আলোচনা করবো সেই অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে পরিণীতি ও সুশাসন পরিচিতি। আর অধ্যায় হচ্ছে 1। আজকের পাঠ হচ্ছে পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ, পরিণীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান, পরিণীতি ও সুশাসন এবং ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে অর্থাৎ আজকের এই ক্লাস থেকে তোমরা এই বিষয়গুলি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক বক্তব্যে এখন আমি যাচ্ছি, অর্থাৎ আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ এবং পরিণীতি ও সুশাসনের সাথে অন্যান্য শাখার সম্পর্ক। শিক্ষণ ফল। আজ তোমাদের সাথে আমি যে বিষয় আলোচনা করবো এর থেকে কি শিখবে সেটা হচ্ছে 1 নম্বরের পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ কি তা বলতে পারবে। 2, পরিণীতি ও সুশাসনের সাথে অন্যান্য শাখার সম্পর্ক কি তা বলতে পারবে। এবং 3 হচ্ছে পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক কি তা বলতে পারবে। প্রশ্ন অর্থাৎ শিক্ষণ ফলের আলোকে এখন আমি তোমাদের সাথে প্রশ্ন বলছি। পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ কি এটা বলো। অর্থাৎ বলো বলতে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না, আর তোমাদের সাথে আমার সরাসরি ক্লাস হচ্ছে না। তো ক্লাস হলে সরাসরি তোমাদের সাথে আমি জিজ্ঞেস করতাম, অর্থাৎ পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ কি এটা বলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো অর্থাৎ আমি শিক্ষণ ফলের আলোকে যে প্রশ্নগুলি সাজিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই বাসায় চেষ্টা করবে, অর্থাৎ লিখে দিবে যে আজকে যে বিষয় আলোচনা করবো তোমাদের সাথে, এই যে বিষয়গুলো আলোচনা করবো ক্লাসে এসে তোমরা পড়াটা কমপ্লিট করে দিবে এবং আমার লেকচারটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী অবশ্যই তোমরা এই প্রশ্নের আলোকে পড়াটা তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণীতি ও সুশাসনের সাথে অন্যান্য শাখার সম্পর্ক কি তা বলো, অর্থাৎ এটা লিখবে। আর 3 নম্বর হচ্ছে পরিণীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্কে কি এটাও বলো বলছি, অর্থাৎ এটাও তোমরা লিখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পরিণীতি ও সুশাসনের ক্রম বিকাশ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। মানুষ সামাজিক জীব। স্নেহ ও ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সমাজ ছাড়া সে বাস করতে পারে না। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করত কতগুলো বিধিবিধান বা নিয়ম কানুন। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকেই বলা হতো নাগরিক। আর নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখায় আলোচনা করা হতো তাকে বলা হতো পরিণীতি। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পূর্বাপুরী এবং এর অধিবাসীদের বলা হতো পূর্বাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পরিণীতি। সুদূর অতীতে শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। অ্যারিস্টটল তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণীবিভাগই আলোচনা করেছিলেন সরকারের লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে। প্রজা বা রাষ্ট্রের জনগণের কল্যাণের যে সরকার শাসন পরিচালনা করত তাকে তিনি স্বাভাবিক সরকার এবং প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে
যে সরকার ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য শাসন পরিচালনা করত তাকে তিনি বিকৃত সরকার বলে অভিহিত করেছিলেন। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রধানতম ও পবিত্রতম লক্ষ্য নাগরিকদের জন্য উন্নততর ও কল্যাণকর জীবনের নিশ্চয়তা বিধান করে জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নৈতিক উৎকর্ষতা সাধন করা। প্রাচীন গ্রীসের নগরাষ্ট্র আজ আর নেই। আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতিরাষ্ট্র এবং এগুলো আয়তনে যেমন বিশাল তেমনি জনসংখ্যাও ছিল বেশি। এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের এই জটিল আচরণ কার্যাবলী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যে শাখা বর্তমানে আলোচনা করে তাই পরিণতি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা পরিণতিকে অবশ্যই বুঝতে পেরেছো। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ। এই জন্য আধুনিক অধিকাংশ রাষ্ট্রকেই জনকল্যাণকর রাষ্ট্র বলা হয়। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না। সুশাসকের ধারণাও একদিনে গড়ে ওঠেনি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বিকেন্দ্রীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গত ও দাবি, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রসঙ্গ, জন অংশগ্রহণের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, মৌলিক অধিকার ও মানবাধিকারের দাবি আজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। এর ফলে সুশাসন বিষয়টি আজ পরিণতিতে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে লেখা ছাড়া আমি আরো এই পরিণতি এবং সুশাসনের সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করছি। অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবে। সুশাসনের অন্যতম প্রধান শর্ত হলো শাসন কার্যে জনসাধারণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে শাসন কার্যে পরোক্ষভাবে অংশগ্রহণ করে। কাজেই প্রতিনিধি নির্বাচনের জন্য নাগরিকদের প্রয়োজন নাগরিক জ্ঞান ও সচেতনতা। পরিণতি নাগরিকদের মধ্যে এই সচেতনতা বোধ সৃষ্টিতে সহায়তা করে। কাজেই আমরা সাধারণত বলতে পারি পরিণতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সুশাসন নিশ্চিত করা। এই অর্থে পরিণতি হলো তত্ত্বীয় এবং সুশাসনের ব্যবহারিক দিক, অর্থাৎ পরিণতির তাত্ত্বিক জ্ঞান সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরিণতি ও সুশাসন পরস্পর পরিপূরক। সুশাসনের জন্য পরিণতির জ্ঞান অপরিহার্য। পরিণতির জ্ঞান নিয়ে সুশাসন নিশ্চিত করা না গেলে তবে তা অপূর্ণ। আবার জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পরিণতি ও সুশাসন পরস্পর সহযোগী, কারণ পরিণতি ও সুশাসন উভয় অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যে কাজ করে। পরিণতি ও সুশাসনের সাথে অন্যান্য শাখার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পরিণতি এবং সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখা যে সম্পর্ক সে বিষয়ে আলোচনা করব। পরিণতি ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞান। সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা, কার্যাবলী ইত্যাদি বিষয় পরিণতির আলোচনার বিষয়। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞান প্রভৃতি অপর সামাজিক বিজ্ঞানগুলো মানুষের সমাজ ও রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করে। সুতরাং সব সামাজিক বিজ্ঞানই পরস্পর সম্পর্কযুক্ত। শুধু তাই নয়, দর্শন, মনোবিজ্ঞান, নীতিশাস্ত্র প্রভৃতি নৈতিক বিজ্ঞানের সাথেও পরিণতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জ্ঞানের এই শাখাগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্ক আলোচনা করব। সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে পরিণতি ও রাষ্ট্রীয় বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর। সমাজ বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখা দুটির সম্পর্ক সহোদর ভাইয়ের মতো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে পরিণতি এবং সুশাসন এবং রাষ্ট্রীয় বিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক সেটা আলোচনা করছি, অর্থাৎ পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রীয় বিজ্ঞানের যে সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য কি সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের পরিণতি এবং সুশাসন ও রাষ্ট্রীয় বিজ্ঞানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করছি।
পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একই শাখার দুটি অংশ। একটি নাগরিক ও নাগরিকতা এবং অন্যটি রাষ্ট্র ও রাষ্ট্রীয় সংগঠন নিয়ে আলোচনা করে। কাজেই পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। একই চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা থেকে উভয় শাস্ত্র জন্মলাভ করেছে। এখন আমি পরিণতি এবং সুশাসনের সাথে যে সাদৃশ্য রয়েছে, পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাথে যে সাদৃশ্য রয়েছে সেটা আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে অর্থগত অভিন্নতা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের জন্য শুধু পয়েন্টগুলো লিখে দিয়েছি। দেখো এখানে সাদৃশ্য অর্থাৎ পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক সে বিষয়ে শুধু এখানে পয়েন্ট ধরে দিয়েছে। দেখো অর্থগত অভিন্নতা, 2 নম্বর দিয়েছে নিবিড় সম্পর্ক, এরকম পয়েন্ট আকার দিয়েছে। তো পয়েন্ট আকার দিলেও আমি এখন বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থগত অভিন্নতা। তো উৎপত্তিগত দিক থেকে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান প্রায় অভিন্ন। পরিণতির ইংরেজি শব্দ হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, CIVICS। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে আমি তোমাদের লেকচার 1-এ আলোচনা করেছি। শব্দটি এসেছে ল্যাটিন শব্দ CIVIS থেকে এবং সিভিটাস CIVITAS, এই দুটি শব্দের সমন্বয় সিভিক্স। উৎসগত দিক থেকে শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র, অর্থাৎ সিভিস CIVIS। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং CIVITAS সিভিটাস এর শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স, POLITICS, পলিটিক্স। পলিটিক্স শব্দটি POLITES, পলিটিক্স, এবং পলিস, POLIS, এই দুটি শব্দ থেকে এসেছে। শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র, অর্থাৎ পলিটিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং পলিস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। সুতরাং বলা যায় উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত দিক থেকে জ্ঞানের শাখা উভয় শাখাই পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং এর প্রায় অভিন্ন, অর্থাৎ এটি প্রায় অভিন্ন। এরপর 2 নম্বর রয়েছে নিবিড় সম্পর্ক, অর্থাৎ পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিবিড় বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিণতি ও সুশাসনের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতপক্ষে নাগরিক ও রাষ্ট্র অখণ্ড ধারণা। রাষ্ট্রের অন্যতম উপাদান নাগরিক। নাগরিক ছাড়া কোনো রাষ্ট্র থাকতে পারে না। আবার রাষ্ট্র ছাড়া নাগরিকতার ধারণা অর্থহীন। অ্যারিস্টটলের মতে নাগরিক রাষ্ট্রের সামগ্রিক ধারণার একটি অংশ। এই হিসেবে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ এদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আলোচ্য বিষয় মিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আলোচ্য বিষয় মিল। পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুগত বা আলোচ্য বিষয় বা রূপগত মিল রয়েছে। সাধারণ কিছু বিষয় উভয় শাস্ত্রেই আলোচনা করে থাকে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলো পরিণতি ও সুশাসনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সংবিধান, রাষ্ট্র, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘ, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতা সম্পর্কিত এই বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকে। অবশ্য বিষয়বস্তুর দিক হতে উভয়ের মধ্যে সুস্পষ্টভাবে কোনো সীমারেখা টানা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু অপেক্ষা অধিক ব্যাপক। অধিকন্ত রাষ্ট্রবিজ্ঞানের পরিধির ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার পার্থক্য সম্পর্কে বলছি। পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য কি? পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, উভয়ের মধ্যে নিম্নলিখিত পার্থক্য লক্ষ্য করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি এখানেও পার্থক্যগুলো পয়েন্ট আকারে দিয়েছি, 1, 2, 3, 4 এভাবে দিয়ে দিয়েছি। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। 2 রয়েছে বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। 3 নম্বর রয়েছে দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং 4 নম্বর রয়েছে উৎপত্তিগত পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি এখানে পয়েন্ট আকারে দিয়েছি, এগুলো একটু বিস্তারিত করে নেবে। সুতরাং
বলা যায় যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এই দুটি শাখার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। উভয় সম্পর্ক দেহ ও প্রাণের সম্পর্কে তুল্য, যেন একে অপরের সহোদর। জ্ঞানের এই দুটি শাখা আসলে পরস্পর সহায়ক ও পরিপূরক। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পরিণীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং পার্থক্য নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরিণীতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক এবং এদের মধ্যে পার্থক্য কি সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি পরিণীতি সুশাসনের সাথে ইতিহাসের যে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ এদের মধ্যে পরিণীতি এবং সুশাসনের সাথে ইতিহাসের যে মিল রয়েছে সেই বিষয়ে। তো প্রথমে 1 নম্বর, এখানেও আমি দেখো পয়েন্ট করে দিয়েছি 1 2 3 4। তো প্রথমে 1 নম্বর রয়েছে ঘনিষ্ঠতা, অর্থাৎ পরিণীতি সুশাসন এবং ইতিহাসের মধ্যে যে সাদৃশ্য, প্রথমে রয়েছে ঘনিষ্ঠতা। পরিণীতি ও সুশাসন এবং ইতিহাস উভয় সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। উভয় বিজ্ঞানের বিষয় মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। ইতিহাস মূলত মানব সমাজের বিবর্তনের ধারাবাহিক সংকলন। যুগ যুগান্তরে মানুষ বিভিন্ন স্তর অতিক্রম করে কিভাবে আধুনিক সভ্যতা এসে পৌঁছেছে তাই ইতিহাসের বিষয়বস্তু। অন্যদিকে মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপে পরিণীতি ও সুশাসনের বিষয়বস্তু। সুতরাং এ দুটি বিষয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। 2 নম্বরে রয়েছে পরিণীতি ও সুশাসন ইতিহাস দ্বারা সমৃদ্ধ। পরিণীতি ও সুশাসন বিষয়টি রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যমূলক। এই উদ্দেশ্য সাধনের জন্য পরিণীতি ও সুশাসন বিষয়টিকে ইতিহাসের সাহায্য নিতে হয়। ঐতিহাসিক তথ্যাদি যত বেশি পরিমাণে সংগৃহীত হবে, পরিণীতি ও সুশাসন বিষয়টির আলোচনাও তত বেশি নির্ভরযোগ্য হবে। উইলবি মনে করেন ইতিহাস পরিণীতিকে গভীরতা দান করে। অন্যদিকে বার্নাসের মতে ঐতিহাসিক তত্ত্বসমূহ বর্তমানকে সমালোচনার মধ্য দিয়ে ভবিষ্যৎ গঠনের পথ প্রশস্ত করে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রের স্বরূপ, সরকারের প্রকৃতি, বিভিন্ন সময়কার শাসন, জনগণের ভূমিকা ইত্যাদি তত্ত্ব পরিণীতি ও সুশাসন সংগ্রহ করে ইতিহাস থেকে। এরপর আমরা 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। 3 নম্বর রয়েছে পারস্পরিক নির্ভরতা। পরিণীতি ও সুশাসন বিষয়টির জ্ঞান ব্যতীত ইতিহাসের পাঠ অসম্পূর্ণ থেকে যায়, আর ইতিহাসের তত্ত্ব ছাড়া পরিণীতি অপূর্ণ। ইতিহাসের আলোচনা নিষ্ফল, আর ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন। প্রিয় শিক্ষার্থীরা, পার্থক্য এখন পরিণীতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে কি পার্থক্য রয়েছে। পরিণীতি ও সুশাসন এবং ইতিহাসের পারস্পরিক সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, উভয়ের মধ্যে নিম্নলিখিত পার্থক্য লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমি পার্থক্যের 4টি পয়েন্ট দিয়েছি, অর্থাৎ 1 নম্বর রয়েছে বিষয়বস্তুগত পার্থক্য, 2 নম্বর রয়েছে অতীত ও ভবিষ্যতের উপর গুরুত্ব, 3 নম্বরে পদ্ধতিগত পার্থক্য, 4 রয়েছে পরিধিগত। সুতরাং পরিধি, পদ্ধতি ও বিষয়বস্তুগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু বলে নেই, এখানে আমি পার্থক্যগুলো পয়েন্ট আকারে দিচ্ছি, এটা তোমরা একটু পড়ে নিও। সুতরাং পরিধি, পদ্ধতি ও বিষয়বস্তুকে পার্থক্য থাকা সত্ত্বেও অধ্যাপক গেটেলের সাথে একমত হয়ে বলা যায় যে ইতিহাস ও পরিণীতি পরস্পরের পরিপূরক ও সহায়ক। একটি ব্যতীত অপরটির আলোচনা ভিত্তিহীন ও মূল্যহীন। উভয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আজকের যে ক্লাস তোমাদের সাথে আমার আলোচনা হলো, এবং এর আগে লেকচার 1 এবং আজকের লেকচার 2, এই দুইটা লেকচার মিলে আমি এখানে তোমাদের জন্য কিছু নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সাজিয়েছি। তো সেই বিষয়ে এখন একটু আলোচনা করব। প্রথমে আমি যাচ্ছি জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক প্রশ্নে। 1 নম্বর রয়েছে পরিণীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? ক সামাজিক, রাজনৈতিক, কতে রাজনৈতিক, হতে সামাজিক, গত অর্থনৈতিক এবং হতে রয়েছে সাংস্কৃতিক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সামাজিক। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে যে উত্তরটা হবে, অর্থাৎ ক খ গ ঘর মধ্যে যে উত্তরটা হবে সেটা কিরকম কালো কালি দিয়ে একবার বোল্ড করে দিয়েছে, অর্থাৎ যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো পরিণীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? এটার উত্তর হবে খ সামাজিক। 2 নম্বর পরিণীতির ইংরেজি প্রতিশব্দ কি? ক সিআইভিআই সিভিস, খতে সিভিস, গতে সিভিক্স এবং ঘতে রয়েছে সিভিটাস। এখানে উত্তরটা হবে পরিণীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিস, অর্থাৎ সিআইভিআই সিভিস। 3 নম্বর প্রশ্ন সিভিক্স শব্দটির উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে? এর উত্তরটা হচ্ছে ল্যাটিন শব্দ। উত্তরটা হবে গ ল্যাটিন শব্দ। এখানে 4টা অপশন আছে, তার মধ্যে উত্তরটা হবে ল্যাটিন শব্দ।
4 সিভিস এবং সিভিটাস কোন ভাষার শব্দ? এটার উত্তর হচ্ছে ক ল্যাটিন শব্দ। গ্রিক, ফরাসি, স্প্যানিশ না, এটা হবে ল্যাটিন শব্দ। 5 নাম্বার সিভিস ও সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে ক দেশ ও রাষ্ট্র, খ রাষ্ট্র ও নগর, গ নাগরিক ও নগররাষ্ট্র এবং ঘতে রয়েছে নগররাষ্ট্র নাগরিক। এর উত্তরটা হচ্ছে সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল? উত্তর হচ্ছে গ্রিসে। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? এর উত্তর হচ্ছে খ নগররাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল? উত্তর হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্স ও স্পার্টায়। এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে উত্তরটা হবে ঘ। 9 নম্বর প্রশ্ন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণীতি, উক্তিটি কার? এর উত্তর হচ্ছে ক E.M. হোয়াইট। 10 নম্বর প্রশ্ন পরিণীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে? এর উত্তর হচ্ছে ক রাজনৈতিক। এখানে 4টা অপশনের মধ্যে ক হবে রাজনৈতিক। পরিণীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? উত্তরটা হচ্ছে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে উত্তরটা হবে ক E.M. হোয়াইট। 12 নম্বর প্রশ্ন জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? উত্তর হচ্ছে আধুনিক যুগে, গ আধুনিক যুগে। 13 নম্বর নগরাষ্ট্রের স্থলে আধুনিক যুগে কিরূপ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে? এটার উত্তর হচ্ছে জাতীয় রাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? উত্তর হচ্ছে পরিণীতি ও সুশাসন। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে পরিণীতি এবং সুশাসন। 15 নম্বর প্রশ্ন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে বিজ্ঞানের কোন শাখা? উত্তর হচ্ছে পরিণীতি এবং সুশাসন। 16 নম্বর প্রশ্ন মানব সভ্যতা রক্ষার জন্য পরিণীতি ও সুশাসন পাঠের জনপ্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন কে? এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে উত্তর হচ্ছে জর্জ বার্নার্ড, অর্থাৎ উত্তর হচ্ছে ক। 17 নম্বর প্রশ্ন পরিণীতি ও সুশাসন পাঠ করে একজন মানুষ কি উদ্বুদ্ধ হয়? এখানে 4টা যে অপশন আছে তার মধ্যে উত্তর হচ্ছে খ দেশপ্রেম। প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে আমি 2টা স্লাইড ওটা আগামী ক্লাসে রেখে দিলাম। তো এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে পরিণীতি সুশাসনের সাথে অন্য বিষয়ে কতটুকু মিল পাওয়া যায় তা আলোচনা করা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা তো কলেজে আসতে পারছো না ভাইরাসের কারণে, তো যখন কলেজে আসবে তখন অবশ্যই বাড়ির কাজটি আমাকে দেখাবে ক্লাসে এসে। তো সেজন্য বাড়ির কাজটি দিচ্ছি, বাসা অবশ্যই লেকচারটা শুনবে এবং সে অনুযায়ী এই পড়াটা কমপ্লিট করে ফেলবে। আর যদি কারো বই না থাকে অবশ্যই বইটা খুব দ্রুত কিনে নেবে, কারণ লেকচার যখন দেবো, যখন ক্লাস তোমাদের আপলোড হবে ওই ক্লাসের সাথে সাথে যাতে তোমাদের পড়াটাও কমপ্লিট হয়ে যায়, আর পরবর্তীতে কিন্তু পড়া অনেকটা পিছিয়ে যাবে। সেই জন্য তোমাদের অবশ্যই আমাদের এই ক্লাসের সাথে সাথে পড়াটা কমপ্লিট করতে হবে। আর বাড়ির কাজটা অবশ্যই করে দেবে প্রিয় শিক্ষার্থীরা। বাড়ির কাজ না করলে কিন্তু ভেবে নেবো লেখাপড়া করো নাই। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই প্রার্থনা করি, এবং আমাদের জন্য তোমরা দোয়া করবে। আর জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।